অনেক চেষ্টার পর চন্দন উত্তর পূর্ব ভারতের রাজ্যে মেঘালয়ে চাকরি পেল। চন্দন আর তার স্ত্রী মেঘালয় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। বাবা চন্দন, বাড়ি থেকে এত দূরে যাস না, অন্য কোনো চাকরি পাবি। না মা, সরকারি চাকরি এত সহজে কোথায় পাবো? আমি এই চাকরি হাত থেকে যেতে দিতে পারবো না। চন্দন ওর বউয়ের সঙ্গে মেঘালয় যায়। ওর ডিউটি একটা গ্রামের রেলওয়ে স্টেশনে ছিল। গিরিজা, আজ সন্ধেবেলা পায়েস করো, আমার খুব মিষ্টি খেতে ইচ্ছে করছে। চন্দন যখন ডিউটিতে চলে গেল, গির্জা পায়েসের জন্য দুধ আনতে বেরোলো। ও অনেক দোকান খুঁজল, কিন্তু কোথাও দুধ পেল না। আরে দাদা, এখানে কোনো ডেয়ারি আছে? না বোন, এই গ্রামে কোনো ডেয়ারি নেই। গির্জা তার প্রতিবেশীর বাড়ি গেল। দিদি, আমরা সদ্য এই গ্রামে এসেছি, আপনি আমাকে খানিকটা দুধ দিতে পারেন? না, এই গ্রামে কেউ দুধ ব্যবহার করে না। মানে এই গ্রামের মানুষ কি কোনো বিশেষ সম্প্রদায়ের, মানে যেখানে দুধ খাওয়া নিষেধ? না, তেমন কিছু না। তবে যখনই গ্রামে কেউ দুধ ব্যবহার করে, তখনই একটা পেতনি এখানে আসে, যে গ্রামের মানুষের মাথা কেটে নিয়ে যায়। তাই ভুল করেও দুধের কথা বলো না। আমার নাম শিলা। দুধ ছাড়া অন্য কিছু দরকার হলে আমাকে বলো। চন্দন যখন ডিউটি থেকে ফিরে এলো, তখন গির্জাকে জিজ্ঞেস করলো, তুমি পায়েস বানাওনি কেন? গির্জা চন্দনকে সব কথা বলল। এই গ্রামের লোক মনে হয় পাগল। আমি কালই গ্রামের বাইরে থেকে দুধ নিয়ে আসব। পরের দিন চন্দন গ্রামের বাইরে থেকে দুধ কিনে আনে। নাও, পায়েস বানাও। সেদিন রাতে চন্দন আর গির্জা নিজেদের ঘরে ঘুমিয়েছিল। তখনই গির্জার মাথায় এক ফোঁটা দুধ পড়ে। গির্জা চোখ খুলতেই দেখে পাখার ওপর একটা পেতনি ঝুলছে, আর তার চুল থেকে দুধ ঝরছে। চন্দন তাড়াহুড়ো করে উঠে পড়ে। কি হয়েছে? চন্দন যখন উঠল, ততক্ষণে পেতনিও উধাও হয়ে গেছে। আমি ফ্যানে একটা পেতনিকে দেখেছি, ওর চুল থেকে দুধ ঝরছিল। ওই দেখো, আমার মাথায় দুধের ফোঁটা লেগে আছে। তুমি শুধু শুধু দুধ নিয়ে এলে, আমরা কোনো মুশকিলে না পড়ি। কি আজে বাজে কথা বলছো? হয়তো কোনো ভয়ের স্বপ্ন দেখেছো। না না, স্বপ্ন নয়। স্বপ্নে কি সত্যি সত্যি দুধের ফোঁটা কি করে আসবে? অন্যদিকে প্রতিবেশী শিলার বর আনন্দ ডিউটি থেকে ফিরছিল। সে মদ খেয়েছিল। দেখো রাতে, আমি দেখবো এই রাতে, খুব জোরে টয়লেট পেয়েছে। আনন্দ একটা গাছের নিচে দাঁড়িয়ে টয়লেট করতে থাকে। তখন ওর ফোন বেজে ওঠে। ডার্লিং, প্রায় পৌঁছে গেছি। আনন্দের মাথায় দুধের ফোঁটা পড়ে। আনন্দ যখন ওপরে তাকায়, তখন গাছে একটা পেতনি ঝুলছিল, যে নিজের মুখ থেকে দুধ বের করছিল। কি হলো? হ্যালো হ্যালো হ্যালো, শুনছো? তুমি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো, কি হলো? সকালে যখন চন্দন অফিস যাচ্ছিল, তখন দেখলো রাস্তায় একটা গাছের কাছে খুব ভিড় ছিল। শিলা নিজের স্বামীর বাড়ির কাছে বসে কাঁদছিল। তার স্বামীর মাথা পাওয়া যাচ্ছিল না। পেতনি আমার স্বামীর মাথা নিয়ে গেছে, এখন আমি কি করব? আমরা না খেতে পেয়ে মরে যাব। গ্রামে নিশ্চয়ই কেউ দুধ ব্যবহার করেছে। চন্দন পা চালিয়ে এগিয়ে যায়। চন্দন ভাবতে থাকে যে সে দুধ ওই এনেছিল, তাই গ্রামে এই ঘটনা ঘটেছে। না না, এমন হতেই পারে না। চন্দন সেদিন অফিসে বসে তার স্ত্রীর জন্য চিন্তা করছিল। সন্ধেবেলা যখন গির্জা গত রাতের বেঁচে যাওয়া পায়েস গরম করছিল, তখনই কেউ ডোরবেল বাজালো। নিউজ পেপার বিল ম্যাডাম। এখনই আসছি। গির্জা যখন রান্নাঘরে ফেরত এলো, তখন দেখলো পেতনিটা একটা থালায় গরম পায়েস নিয়ে দাঁড়িয়ে আছে। পেতনিটা গরম গরম পায়েস গির্জার মুখে ছুঁড়ে মারল। গির্জার পুরো মুখ পুড়ে গেল। এই দেখো গ্রামবাসীরা, পায়েস এই লোকেদের জন্যই গ্রামে পেতনি এসেছে। আমি বারণ করা সত্ত্বেও ওরা পায়েস ব্যবহার করেছে। এত ভিড় কেন? এসবের জন্য তোমার বউ আর তুমিই দায়ী। একটা কথা ভাবো, যদি আমরা দুধ ব্যবহার নাও করি, তাহলে কতদিন তোমরা এই দুধ ছাড়া থাকবে বলো তো? আমাদের চেষ্টা করা উচিত
যাতে আমরা ওই পেতনিটাকে মারতে পারি। ওই পেতনিটাকে মারার কিছু তো উপায় থাকবে। উপায় আছে, দিব্য ছুরি। দিব্য ছুরিটাকে পেতনির পেটে ঢুকিয়ে দিতে হবে, তবেই ও মরবে। কোথায় আছে দিব্য ছুরি? দিব্য ছুরি তো মন্দিরে আছে, কিন্তু কঠিন এটাই, দিব্য ছুরি পেতনির পেটে ঢোকাবেটা কে? পেতনিটাকে সবাই ভয় পায়, ও লোকের মাথা নিজের সাথে নিয়ে যায় আর বডি রেখে যায়। আমি পেতনিটার পেটে ছুরি ঢোকাবো। আমি আপনাকে সাহায্য করব। ওই রাতে চন্দন বাইরে থেকে অনেকগুলো দুধ নিয়ে এলো আর গিরিজা দুধ দিয়ে অনেকগুলো জিনিস বানালো, মিষ্টি, পায়েস, দই, নানান জিনিস। তখনই পেতনি ওখানে চলে আসে। তাহলে তোমরা মানবে না? পেতনি গির্জার দিকে এগোয়। প্ল্যান মতো চন্দন বড় মোটা চাদর পেতনিটার মাথায় ছুঁড়ে দেয়। তারপর চন্দন পেতনিটার কাছে আসে আর ও পেতনিটার পেটে দিব্য ছুরি ঢুকিয়ে দেয়। পেতনি মরতেই গির্জার পোড়া মুখ ঠিক হয়ে যায় আর যাদের পেতনিটা মেরেছিল তারা সবাই বেঁচে ফিরে আসে। সাগরের ট্রান্সফার একটা রিমোট জায়গায় হয়েছিল। সে নিজের স্ত্রী আর বাচ্চা নিয়ে নতুন বাড়িতে শিফট করছিল। এই জায়গাটা কি সুন্দর না মা? দূরে অবধি পাহাড় আর জঙ্গল ছড়িয়ে আছে, এমন মনে হয় আমরা যেন কোনো টুরিস্ট স্পটে চলে এসেছি। কোথাও একা ঘুরতে যাস না, বুঝলি? ভূতে আবার ধরে নিয়ে যাবে তোকে। তুই নিজের খেয়াল রাখ, আমার চিন্তা ছাড়, আমি তোর মতো ভীতু নই। রোহন, মারিয়া, তোরা দুজন আবার ঝগড়া শুরু করলি? কাল তোমরা নতুন স্কুলে যাবে, তার প্রস্তুতি নাও। গৌরী এতদিন মহানগরে থাকতো আর সেখানকার জীবনে অভ্যস্ত ছিল। ওর সারা বাড়ির কাজকর্ম করার খুব কষ্ট হতো। যদি এখানে কোনো কাজের মেয়ে পেতাম, আমি একা একা কাজ করতে করতে পাগল হয়ে যাব। গৌরী তখন দরজায় খটখটের আওয়াজ শুনতে পেল। আসছি। গৌরী যখন দরজা খুলল তখনও বাইরে একজন মহিলাকে দেখল। আমার নাম লক্ষ্মী, আপনার এখানে কোনো কাজের লোক দরকার? অদ্ভুত ব্যাপার, আমি কাজের মেয়ের কথা ভাবছিলাম, তোমাকে কে বললো আমার কাজের লোকের দরকার? কেউ আমাকে বলেনি, আমি কাল রাত আপনাদের এখানে দেখলাম, বুঝতে পারলাম শহর থেকে কিছু লোক এখানে থাকতে এসেছে, হয়তো তাদের কাজের লোকের দরকার পড়বে। হ্যাঁ, আমার দরকার তো আছে। ঠিক আছে, তুমি আজ থেকে আমার সাথে কাজ করতে শুরু করো। কিচেন কোন দিকে? ওহো সরি, আমি তো ভুলেই গেছিলাম, আসলে নতুন বাড়ি তো ওই জন্য খেয়ালই নেই। কিন্তু ও কি করে জানলো যে যে কিচেন ডান দিকে রয়েছে? শোনো লক্ষ্মী, তুমি কি করে জানলে যে কিচেন ডান দিকে? কয়েক বছর আগে একজন সাহেব এখানে থাকতেন, তো আমি তার কাছে কাজ করেছিলাম, তাই এই বাড়ির আনাজ কানাজ সব চিনি। এটা তো খুবই ভালো ব্যাপার। ঘর পরিষ্কার করতে আমাকে সাহায্য করো। তুমি এই বাসনগুলো ধুয়ে দাও, আমি এক্ষুনি আসছি। গৌরী 1 মিনিট পর কিচেনে ফিরতেই চোখ কপালে উঠে গেল। লক্ষ্মী সব বাসন মেজে রেখে দিয়েছিল। এত তাড়াতাড়ি তুমি সব বাসন ধুয়ে ফেললে? আমার কাজ করার স্পিড খুব বেশি। রাতে মারিয়া নিজের ঘরের বিছানায় বসে হোমওয়ার্ক করছিল। তখনই একটা রক্ত মাখা ছুরি হঠাৎ মাটিতে পড়ল। মারিয়া বিছানা থেকে নেমে খাটের নিচে তাকায়। খাটের নিচে লক্ষ্মীর লাশ পড়েছিল। মারিয়ার চিৎকার শুনে সাগর আর গৌরী মারিয়ার ঘরের দিকে ছুটে আসে। মারিয়া নিজের ঘরের বাইরেই দাঁড়িয়েছিল। কি হলো মারিয়া, কি হলো? আমার খাটের নিচে কারোর লাশ পড়ে আছে। সাগর আর গৌরী খাটের নিচে দেখে। এখানে তো কিছুই নেই মারিয়া, মনে হয় তুমি নতুন জায়গায় ভয় পেয়েছো। চলো আমার সাথে ঘুমোবে। একদিন রোহন স্কুল থেকে ফিরে দেখলো লক্ষ্মী ছাড়া বাড়িতে আর কেউ নেই। আন্টি, আমার খুব খিদে পেয়েছে, আমাকে একটা অমলেট বানিয়ে দাও না প্লিজ। ঠিক আছে, তুমি তোমার ঘরে যাও, আমি নিয়ে আসছি। রোহন দেখতে পায় মন্ডুহীন লক্ষ্মী নিজের মাথাটা একটা প্লেটে নিয়ে তার ঘরের দিকে আসছে। কিছুক্ষণ পর গৌরী বাজার থেকে ফেরে। রোহন, কোথায় তুমি? চলো শপিং করতে যাব। রোহনের কোনো উত্তর না পেয়ে গৌরী রোহনের ঘরে গেল। রোহন মাটিতে অজ্ঞান হয়ে পড়েছিল, ওর মাথায় চোট লেগেছিল। গৌরী তাড়াতাড়ি রোহনকে গাড়িতে বসিয়ে হসপিটালে নিয়ে যায়। ভয় পাওয়ার কিছু নেই,
হয়তো আপনার ছেলে মাটিতে পড়ে গিয়েছিল, তাই মাথায় চোট লেগে গিয়েছিল, একটু কিছুদিনে ঠিক হয়ে যাবে। হে ভগবান, এসব কি হচ্ছে? ওদিকে সাগর ডিউটি থেকে বাড়ি ফেরে। ছেলে মেয়েরা কোথায়? বাচ্চারা বাইরে খেলতে গেছে। সাগর গৌরীকে কোলে তুলে নেয়। অনেকদিন পর বাড়িতে তোমাকে আমি একা পেলাম। সাগর জানতো না যে গৌরীর রূপে আসলে লক্ষ্মী ছিল। আসল গৌরী তখন বাড়ি ফিরছিল। তার সঙ্গে এক মহিলার দেখা হয়। কি হলো? কিছুক্ষণ আগে দেখলাম আপনি আপনার ছেলেকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, আমরা কিছুদিন আগেই নতুন বাড়িতে এসেছি। আমাদের বাড়িতে আশ্চর্য সব ঘটনা ঘটছে। বাচ্চারা ভয়ে আছে। আমার ছেলেকে আজ কিভাবে চোট লেগে গেছে। আপনি কি আশেপাশেই থাকেন? হ্যাঁ, ওই সামনের বাড়িটা যেটা দেখছেন না, ওটা আমাদের। আপনার বাড়িতে কে কে আছে? আমি, আমার 2 ছেলে মেয়ে, আমার স্বামী আর একটা কাজের মেয়েকেও রেখেছি আমরা। লক্ষ্মী, হয়তো আপনি ওকে চেনেন। লক্ষ্মী? হ্যাঁ, লক্ষ্মী, যে খুব তাড়াতাড়ি কাজ করে। কিন্তু লক্ষ্মী তো 20 বছর আগেই মারা গেছে। 20 বছর আগে একজন সাহেব এই বাড়িতে থাকতো। তার নিজের স্ত্রীর সাথে প্রায়ই ঝগড়া হতো। লক্ষ্মী ওই সাহেবের ওখানে কাজ করত। লক্ষ্মী সাহেবের প্রেমে পড়ে যায়। ব্যাস, হয়তো সাহেবও লক্ষ্মীকে প্রেম করত। যখন এই কথাটা স্ত্রী জানতে পারলো, তখন সে একদিন লক্ষ্মীকে খুন করে দেয়। লক্ষ্মী গরিব ছিল, তাই তার হয়ে কেউ কথা বলেনি। ওর আত্মা আজও এই বাড়িতে ঘুরে বেড়ায়, যেটাই আপনারা থাকছেন। গৌরী বাড়ির দিকে ছোটে। সাগর আহত অবস্থায় টলতে টলতে বাড়ির বাইরে আসছিল। পালাও এখান থেকে, ভেতরে কোনো পেতনি আছে, ও তোমার রূপ ধরে আছে, ও তোমাকে মেরেই ফেলেছিল। অনেক কষ্টে বেঁচে এসেছি, পালাও এখান থেকে, পালাও। সাগর আর গৌরী ছেলে মেয়েদের নিয়ে ওই বাড়ি থেকে দূরে চলে যায়। যাওয়ার আগে ওরা দরজায় একটা পোস্টার লাগিয়ে যায়। পোস্টারে লেখা ছিল, এই বাড়িতে লক্ষ্মীর আত্মা থাকে, দয়া করে এখানে প্রবেশ করবেন না।